গত ক্লাসে আমরা টেন্সের বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটা টেন্সকে তিনটে টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম। তো এই ক্লাসে আমরা দেখব যে প্রেজেন্টের আরেকটি ভাগ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা এটাকে নির্ণয় করব, আইডেন্টিফাই করব, আর এর ধারণা আমরা কিভাবে নেব এবং স্ট্রাকচারালি গঠনগত দিক থেকে এর গঠনই বা কী হবে এবং বাক্যে আমরা এর প্রয়োগ কীভাবে করব, সেই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব এবং আমি চেষ্টা করব তোমাদের খুব সহজভাবে বোঝানোর, আর আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তো শুরু করছি। দেখো, প্রথমেই বলা হয়েছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের এর মানে জানতে হবে। যদি আমি লিখিনি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পাশে বাংলাটা, তো তবুও তোমরা শুনে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ঘটমান বর্তমান কাল, মানে যেই কাজটা অ্যাকচুয়াল বর্তমান সময়ে ঘটছে। এবং সংজ্ঞাটা দেখো দেওয়া আছে, ঠিক ওইভাবেই দেওয়া আছে যে বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে। নিকট ভবিষ্যতে মানে কি, কেমন বলুন তো? ধরুন আপনি দুপুরবেলায় বললেন আমি সন্ধেবেলা না বাজারে যাব, বা আমি সন্ধেবেলা না দীঘাতে যাব। এই যে মানে নিয়ার ফিউচার যাকে বলা হয় আর কি, তাকে বলা হয় নিকট ভবিষ্যৎ। ওই জন্য বলা হয়েছে যে বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তাহলে আমাদের দুটো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, যে একটা হচ্ছে প্রোগ্রেস চলছে আর একটা হচ্ছে নিয়ার ফিউচার, মানে আসছে। সামান্য কিছু সময়ের ব্যবধান, 1-2 ঘন্টা 3 ঘন্টা সময়ের ব্যবধান হতে পারে। আর বাংলাতে একে চেনার উপায়, তো আমরা ইংরেজিতে বিভিন্নভাবে একে চিনবো এবং আমি তোমাদের সেই ট্রিক্সও বলবো কীভাবে তোমরা চিনবে একটা টেন্সকে। তো বাংলাতে আমরা একে কীভাবে চিনবো, আমরা যখন কোনো ইংরেজি বাক্যকে বাংলায় ট্রান্সলেট করব, সেই ট্রান্সলেশনের মাধ্যমে আমরা একে কীভাবে চিনবো। দেখো বলা হয়েছে বাংলা ক্রিয়া বা ভার্ব, বাংলায় ক্রিয়া বলে, ইংলিশে ভার্ব বলে, এর শেষে তেছি অবশ্যই থাকবে। এটা যদি না থাকে তেছো, তেছে, তেছেন, ছয়কাল্য ছেলো, ছয়হস্যই ছি ইত্যাদি থাকবে। মানে বাংলায় ভার্বের শেষে এই ধরনের যে টানগুলো থাকবে, এই টানগুলো যদি থাকে তাহলে আমরা ওকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখন করব বা আমরা যখন বুঝবো, তখন অবশ্যই এর গঠন নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের প্রথমে এই সংজ্ঞাটা সম্বন্ধে বললাম, এরপরে আমরা অবশ্যই এর গঠন নিয়ে আলোচনা করব এবং অবশ্যই সেই গঠনগুলো কিভাবে হবে, গঠনের গতি প্রকৃতি বা গঠনের প্রকৃতি কীরকম, সেই বিষয়ে আমি তোমাদের ধারণা দিচ্ছি, শোনো। তাহলে দেখো, আমরা স্ট্রাকচারের কথা বলছিলাম, এসে গেছে স্ট্রাকচার। তো স্ট্রাকচারে দেখো দেওয়া আছে, মানে স্ট্রাকচার মানে তোমরা সবাই জানো, বাংলায় গঠন বলে, গঠন প্রকৃতি কীরকম হবে। তো দেওয়া আছে দেখো সাবজেক্ট আছে এবং সাবজেক্ট প্লাস দেওয়া আছে। দেখো প্লাসের পরে দেখো এম স্ল্যাশ দেওয়া আছে, ইজ স্ল্যাশ আর দেওয়া আছে, এগুলো স্ল্যাশকে অনেককে অবলিগো বলে। তারপরে দেখো প্লাস ভার্ব দেওয়া আছে এবং ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি থাকবে, মানে ভার্ব বলতে ভার্বের 1 নম্বর ফর্ম, ওই দেখো ভার্ব 1 বলে দেওয়া আছে এবং ওর সঙ্গে আইএনজি যোগ হবে এবং প্লাস অবজেক্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, মানে বি ভার্ব বলছি যাকে আমরা, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে আর অবশ্যই শেষে অবজেক্ট থাকবে। অনেকে অবজেক্টকে অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলে, এই ধরনের কথাগুলো বলে, তো বলতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। আর নিচে দেখো লেখা আছে এখানে বি ভার্বটি নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে। মানে আমরা জানি যদি নাম্বার বলতে কি অ্যাকচুয়াল নাম্বার আর পার্সন আমরা জানি যে সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল নাম্বার হয়, পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়। তো এই অনুযায়ী ভার্বটি বি ভার্বটি বসবে। যেমন ধরুন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব অবশ্যই ইজ নেবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় অবশ্যই ভার্ব আর নেবে, আবার সাবজেক্ট যদি শুধু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আই হয়, তাহলে এম নেবে। এইভাবেই এই মানে বিভাগগুলো মানে কম্বিনেশন করে এখানে বসানো হবে। এই নিচে দেখো দেওয়া হয়েছে এক্সাম্পল, বলা হয়েছে আই এম ইটিং রাইস। বলেছিলাম তোমাদের স্ট্রাকচারে যে সাবজেক্ট থাকবে, এখানে সাবজেক্ট আই, মানে প্রনাউন সাবজেক্ট করা হয়েছে। তারপরে দেখো বলা হয়েছে এম, আই পরে অবশ্যই আমরা সবাই জানি এম বসে, আর মূল ভার্ব এখানে ইট, আর ইটের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, ইটিং রাইস, তারপরে রাইসটা চলে এসছে। তো আমরা জানি এটাকে, এই রাইসটাকে অনেকে অবজেক্ট বলে, আবার অনেকে কমপ্লিমেন্ট বলে। তো তোমাদের জানতে ইচ্ছে হচ্ছে যে কমপ্লিমেন্ট কী জিনিস। কমপ্লিমেন্ট হচ্ছে সেই জিনিস যখন বাক্যে মূল ভার্ব বসে যাওয়ার পরে বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, এবং সেই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য আমরা যখন কোনো ওয়ার্ড নিয়ে আসি তখন সেই ওয়ার্ডটাকে কমপ্লিমেন্ট বলে, অর্থাৎ পুরো বাক্যটাকে একটা কমপ্লিমেন্টারি প্রসেস দেয়, তাই ওই জন্য ওটাকে কমপ্লিমেন্ট বলে। তারপর নিচে দেখো দেওয়া আছে আই এম গোয়িং টু স্কুল।
আমি বিদ্যালয়ে যাব, যাইতেছি। তো এই দেখো আগেরটা ছিল যেটা আমি ভাত খাইতেছি তেছি, আবার বলা হচ্ছে দেখো এখানে আমি স্কুলে যাইতেছি। তো এই তেছি তেছো এই ব্যাপারগুলো অবশ্যই থাকবে। আর তারপরে বলা হয়েছে দেখো ইউ আর রিডিং বুক, অবশ্যই ইউটা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ইউর পরে সর্বদা আর ওয়ার এই ধরনের আর বসে, ভুল বললাম ওয়ার, ওটা পাস্ট কন্টিনিউয়াসের, সরি। ইউ আর রিডিং হয়েছে দেখো ইউর পরে প্রবাবলি নয়, একদম 100% কনফার্ম আর বসে, এবং রিডের সঙ্গে দেখো আইএনজি যোগ হয়েছে এবং শেষে বুক আছে, এবং এই নিয়ে বাক্যটা তো হয়েছে তৈরি হয়েছে ইউ আর রিডিং বুক, তুমি বই পড়িতেছো। তো এই যে বঙ্গানুবাদ করলে, বাংলা অনুবাদ করলে দেখো একটা টান আসছে, তেছি তেছো তেছি এরকম করে আসছে। তো এটার মানেই হচ্ছে এটা কন্টিনিউয়াসই আছে। তারপরে বলা হয়েছে দেখো আরও দুটো সেন্টেন্স বলা হয়েছে। এই দুটো সেন্টেন্স আমি তোমাদের বলেছিলাম একদম প্রথমে যখন শুরু করেছিলাম, বলেছিলাম যে নিয়ার ফিউচার মানে কিছুটা দূরের ভবিষ্যৎকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে নিতে পারি। ওই জন্য বলা হয়েছে দেখো আই অ্যাম গোয়িং টু দীঘা টু নাইট, আমি আজকে রাত্রে দীঘা যাবো। তো দেখা গেল আমি দুপুরবেলা বসে বাড়িতে বলছি, বাড়িতে কাউকে বলছি আমি আজকে রাত্রে দীঘা যাব, বা আমি আমার বন্ধুকে বলছি আমি আজকে রাত্রে দীঘা যাব, মানে আজকের রাত্রিবেলায়। তো সেটা তো এখন করিনি, ভবিষ্যতে হবে, কিন্তু সেটাকেও আমরা কন্টিনিউয়াসে ফেলবো, কারণ ভবিষ্যতে তো কাছাকাছি কিছু নেয় না, নেওয়ার ফিউচার বলতেই আমরা কন্টিনিউয়াস নিয়ে নিতে পারি। তারপরে বলা হয়েছে দেখো একটা কোশ্চেন দিয়েছি, আর ইউ কামিং টু দি মিটিং দিস আফটারনুন, বলছে যে তুমি কি এই দুপুরবেলায় মিটিংয়ে আসবে, অথচ দুপুরবেলাটা তখন হয়নি, ভবিষ্যৎ সম্বন্ধে জানান দিচ্ছে যে তুমি কি আসবে। হ্যাঁ, তো এই ধরনের বাক্যকেও বলা হয় নিয়ার ফিউচার। তো আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের যেটা অ্যানালিসিস আমরা এটা পড়ে বুঝলাম যে বাক্য অ্যাসার্টিভে হোক ইন্টারোগেটিভে হোক যেখানেই হোক, যদি ওটা কোনো ফিউচার প্রবাবিলিটি বোঝায় তাহলে আমরা ওটাকে নিয়ার ফিউচার ধরবো, এবং সেই নিয়ার ফিউচার অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিলং করবে। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো কীভাবে হচ্ছে। তো এর আরও বিভিন্ন অ্যানালিসিস আছে, আলোচনা আছে, চলো সেগুলো আলোচনা করি। তাহলে দেখো আমরা বলছিলাম যে আরও বিভিন্ন গঠনমূলক জিনিস নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা দেখে নেবো, একটা ছক করেছি দেখো, ওই ছকে লেখা আছে দেখো এক পাশে সাবজেক্ট লেখা আছে আর এক পাশে ভার্ব লেখা আছে। তো সাবজেক্ট কিন্তু আমি নাউনের কোনো কথা বলিনি, আমি তোমাদের সাবজেক্ট প্রনাউনের কথা বলেছি। তোমরা জানো ওই আই হি সি ইট ওই এগুলো সবগুলো প্রনাউন। তো দেখো এই যে সাবজেক্ট প্রনাউন যেটা আই, এরপরে কি ভার্ব নেয় আমরা জানবো, এটা অক্সিলারি ভার্ব ওখানে লেখা আছে দেখো, আইয়ের পরে বরাবর অ্যাম নেয়। হ্যাঁ, তো এটা আমাদের জানতে হবে, কনফার্ম করতে হবে। তারপরে বলা হয়েছে দেখো হি সি ইট, তিনটে বলা হয়েছে, তো হি সি ইটের পরে ইজ নেয়। তারপরে বলা হয়েছে দেখো উই ইউ দে এগুলোর পরে কি নেয়, আর নেয়। তো আমাদের এই ছকটা সুন্দর করে মনে রাখলে সমস্যা হবে না বাক্য তৈরি করতে। তো আমরা সাবজেক্ট বেসিসে তার অক্সিলারি ভার্বও বসিয়ে দেবো। তো এরপরে আমরা দেখব যে এই বাক্যের আর একটা প্রয়োগ আছে, বাক্যের বলছে এই টেন্সের আর একটা প্রয়োগ আছে, সেটা হচ্ছে ওই নেগেটিভ সেন্টেন্সের প্রয়োগ কীভাবে হয় দেখবো। আমরা তো এর আগেরটা দেখলাম পজিটিভে, ওখানে নট নেই, তো আমরা এটা দেখব নেগেটিভে। তো সেমইভাবে সাবজেক্ট থাকবে প্লাস ওর সঙ্গে অ্যামিজার থাকবে প্লাস নট থাকবে, মানে বিভার বসানোর পরে নট থাকবে। নটটা তাহলে কোথায় হচ্ছে নেগেটিভ করানোর জন্য, দেখো অক্সিলারি ভার্ব বসানোর পরে নট হচ্ছে, তারপরে মেন ভার্ব যেরকম থাকবে তার সঙ্গে আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এইভাবে এই ওয়েতে আমাদের চলবে। হ্যাঁ, এই ওয়েতে আমরা করব, ঠিক আগেরটা যেরকম করছিলাম, শুধু এই জায়গায় পরিবর্তন হলো যে অক্সিলারি ভার্বের পরে আমরা নট বসিয়ে দেবো। তারপরে এক্সাম্পল দেখো হি ইজ নট ড্রিঙ্কিং টি, এই যে বলা হয়েছে ইজের পরে নট বসছে, সেম আর যা আছে সব কিছু একই, এটার পরে নট বসছে। তারপরে বলা হয়েছে দেখো আই এম নট গোয়িং টু ওপেন দিস শপ, ওই যে এম এর পরে নট বসছে। তারপরে বলা হয়েছে দেখো দে আর নট গোয়িং টু এক্সারসাইজ, এই যে আর এর পরে দেখো নট বসছে। তো এগুলো নেগেটিভে করার জন্য আমরা অক্সিলারি ভার্বের পরে নটগুলো বসিয়েছি। তারপরে নিচে একটা ইনস্ট্রাকশন লেখা হয়েছে দেখো, অক্সিলারি ভার্বের শেষে একটি নট যোগ করে দিলেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো আমি তোমাদের বারবার বলছিলাম এই উদাহরণগুলো পড়ানোর সময় যে অক্সিলারি ভার্বের পরে নট বসছে, অক্সিলারি ভার্বের পরে নট বসছে। তো সেই কথাটাই বলা হয়েছে এখানে দেখো, অক্সিলারি ভার্বের শেষে একটি নট যোগ করে দিলেই বাক্যটি নেগেটিভ হয়ে যায়। দেখো এই টেন্সের আর একটা প্রয়োগ আছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা প্রয়োগ আছে দেখতে পাচ্ছ। সেই ইন্টারোগেটিভে যাকে বলা হয় এখানে ইন্টারোগেশন সেন্টেন্স, আমরা এটাকে ইন্টারোগেটিভ হিসেবেই ধরবো। দেখো এই স্ট্রাকচারটা বলা হয়েছে অ্যাম ইজ আর, এবং তার সঙ্গে প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে,
তারপরে মেন ভার্ব থাকবে এবং তার সঙ্গে অবশ্যই আইএনজি থাকবে, আর তারপরে অবজেক্ট, আর শেষে নোট অফ ইন্টারোগেশন। তোমরা অনেকে জানো না যে নোট অফ ইন্টারোগেশন কি, এটাও কি স্ট্রাকচারের মধ্যে পড়ে? না, এটা কোনো স্ট্রাকচার নয়, এটা ইন্টারোগেটিভ সাইন। তোমাদের স্পেশালি রিমেম্বার করে দেওয়ার জন্য ওই স্ট্রাকচারের মধ্যে ওটা দিয়েছি যাতে তোমরা মনে রাখো। হ্যাঁ, তো এই ওয়েতে তোমরা স্ট্রাকচারে যদি ফেলো বাক্যটাকে, তাহলে অবশ্যই ওটা একটা ইন্টারোগেশন সেন্টেন্স হবে এবং সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিলং করবে। দেখো এই যে বলা হয়েছে এক্সাম্পলে বলা হয়েছে, দেখো ওই যে লেখা আছে, ওই যে অ্যাম আই গোয়িং টু কলকাতা, দেখো সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, দেখো অ্যাম প্রথমে আছে, তারপরে সাবজেক্ট আই আছে, আর গোয়িং দেখো মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, টু কলকাতা, শেষে দেখো ইন্টারোগেশন মার্কস আছে। আর সেকেন্ডটা দেখো ইজ হি সিঙ্গিং এ সং, তো ইজ দিয়ে শুরু হয়েছে, হি আছে বলে, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে এবং অবশ্যই তারপরে সং হয়েছে, ইন্টারোগেশন মার্কস। তো শেষেরটাও আর দিয়ে প্লেয়িং ক্রিকেট, শেষেরটাও ইন্টারোগেশন মার্কস হওয়ার দরকার ছিল, দিতে হয়তো ভুলে গেছি। তো দেখো এটা কারেকশন করে দিয়ে দিয়েছি এই যে। তাহলে আমরা ওভারঅল কি জানলাম বলো? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্বন্ধে জানলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে এবং তার স্ট্রাকচার জানলাম, এবং সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় কোথায় এর প্রয়োগ হয়। মানে আমরা যেটা জানি সেটা তো পজিটিভ সেন্টেন্স, যেটা বেসিকটা জানি। তো এর নেগেটিভেও প্রয়োগ আছে, এবং নেগেটিভে প্রয়োগটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসিয়ে করা হয়। আর ইন্টারোগেশন সেন্টেন্স বলে একটা জায়গা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন করার জন্য। সেই কোশ্চেন করাতেও আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে পারি, এবং তার সাথে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সবাইকে।